নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদেরকে দেখাবো পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্ক বিষয়ে মডেল কোশ্চেন নম্বর 2 নম্বর সেটটি। তাহলে চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই। আজকে তোমাদের সঙ্গে সমাধান করব পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে অঙ্ক বিষয়ে মডেল কোশ্চেন নম্বর 2 নম্বর সেটটি। তাহলে চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই। দেখো কদাকে আছে লব থেকে হর বড় আর লব ছোট, এমন হলে এই রকম ভগ্নাংশকে কি ধরনের ভগ্নাংশ বলে? এই ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ। তাহলে লব ছোট অর্থাৎ ওপরে ছোট আর নিচে বড়, এইরকম ভগ্নাংশকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। দুই দাগে দেখো বদমাসের নিয়মে ডি এর অর্থ কি? ডি এর অর্থ হলো ডিভিশন, মানে ভাগ। এরপরে দেখো বিয়োগ করো, 7 বিয়োগ 1 পূর্ণ 7-এর 12। প্রথমে দেখো আমাদের যে পূর্ণ সংখ্যাটা আছে এটাকে আমাদেরকে আগে ভাঙতে হবে। তোমরা জানো যে এই 1-এর সঙ্গে 12-র গুণ সম্পর্ক, তারপর যেটা পাবো তার সঙ্গে এটা যোগ সম্পর্ক। তাহলে 12কে 12 আর 7-এ হয় 19, তাহলে 19/12। তাহলে এবার এটাকে আমাদেরকে বিয়োগ করতে হবে। তাহলে 8-এর নিচে কিছু নেই, মানে আমরা 1 ধরে নিতে পারি। তাহলে 1 আর 12 লসাগু করলে কত হবে? আমাদের 12ই হবে। তাহলে নিচে 1 আছে, আমরা নিচে 1 আছে, তার মানে 12কে 12 হলেও তাহলে 12-র সঙ্গে 8 গুণ হবে, 8 12 96 বিয়োগ, আর এখানে 12কে 12 আছে তাই 19ই থাকবে। এরপরে দেখো বিয়োগ করে আমাদের কত আসছে। এবার 96 থেকে 19 বাদ দিলে থাকে 77/12। এটাকে যদি আমরা ভাগ করে দিই তাহলে আমাদের পূর্ণ সংখ্যায় চলে আসবে 6 × 12, বিয়োগ করলে থাকে 5। এবার 6 পূর্ণ 5-এর 12। এবার দেখো ঘ দাগে 1 ডজন ডিমের দাম 48 টাকা হলে 5টি ডিমের দাম কত? দেখো 1 ডজন সমান কত আগে জানতে হবে। 1 ডজন সমান হচ্ছে 12টি। তাহলে এবার বলেছে 1 ডজন ডিমের দাম হচ্ছে 48 টাকা। তাহলে আমরা ধরে নেব না যে আমরা বলতে পারি তো 12টি ডিমের দাম 48 টাকা। বলেছে 5টা ডিমের দাম কত? তাহলে একটি ডিমের দাম আগে আমরা বের করে নিই। একটি ডিমের দাম কত হবে? 48/12। তাহলে 5টি ডিমের দাম কত হবে? 48/12 গুণ 5 উপরে চলে যাবে, 4 12 48। তাহলে 4 আর 5-এর গুণ সম্পর্ক, 4 5 হয় 20। তাহলে 5 ডিমের দাম কত? 20। এটা হবে 20 টাকা। তারপরটি দেখো উমাদাগে শ্রমিক ও দিন সংখ্যার মধ্যে কি ধরনের সম্পর্ক? আমাদের ঐকিক নিয়মে আমরা যখন শ্রমিক ও দিন সংখ্যা দিয়ে অঙ্ক করি কী করি? শ্রমিক যদি আমাদের বাড়ে তাহলে দিন আমাদের কমবে না বাড়বে? শ্রমিক যদি কমে যায় তাহলে আমাদের দিন সংখ্যা বেড়ে যাবে। কোনো কাজ করার জন্য আমরা যদি 5 জন শ্রমিক নিই, সেখানে যদি 10 জন লাগে, সেখানে যদি 10 জন শ্রমিক নেওয়া হয় তাহলে নিশ্চয়ই দিন সংখ্যা কমে যাবে। তাহলে একটা কমছে একটা বাড়ছে, এটা করতে হলে এটা যদি হয় তাহলে এটা আমাদের হয় ব্যস্ত সম্পর্ক। যদি দুটোই বাড়ে একসাথে দুটোই কমে তাহলে আমাদের সরল সম্পর্ক হতো। কিন্তু এখানে তো শ্রমিক বাড়লে দিন কমছে আর শ্রমিক কমলে দিন বাড়ছে, তাহলে এটা হবে ব্যস্ত সম্পর্ক। চলো দেখো গসাগু কথার পূর্ণ রূপ কি? গসাগু কথার পূর্ণ রূপ হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এরপরে দেখো 1 কিগ্রা সমান কত গ্রাম? তোমরা কিলো, হেক্টর, ডেকাগ্রাম, ডেসিসেন্টিমিলি এইভাবে লিখে নিয়ে করতে পারো, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো আমি লিখে নিয়েছি কিলো, হেক্টর, ডেকাগ্রাম, ডেসিসেন্টিমিলি, মানে কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। এবার আমাদের বলেছে 1 কিগ্রা সমান কত? বলেছে 1 কিলোগ্রাম। আমাদের বলেছে 1 কিগ্রা সমান কত গ্রাম। তাহলে দেখো আমাদেরকে কত গ্রাম বের করতে হবে। তাহলে কিগ্রা, 1 কিগ্রা সমান কত গ্রাম? এই 1 কিগ্রা থেকে আমাদের গ্রামে আসতে হবে। দেখো আমাদের কটা ঘর এগোতে হচ্ছে? এখান থেকে এখানে 4টে ঘর এগোতে হচ্ছে। তার মানে 1 লিখে কটা শূন্য হচ্ছে? 1 লিখে
তিনটে শূন্য হচ্ছে মানে 1000। এই 1000-এর সঙ্গে আমাদের যত কিলোগ্রাম বলবে সেই সংখ্যাটা আমাদেরকে গুণ করতে হবে। যেহেতু আমরা ডান দিকে গেছি তাই আমাদেরকে গুণ করতে হচ্ছে। যদি আমাদেরকে গ্রাম দিয়ে দিত, কিলো বের করতে হতো, তাহলে আমরা উল্টো দিকে আসলে ভাগ করতাম। যেহেতু আমাদের গ্রাম বলেছে তাই আমরা কিলো থেকে গ্রামে গেছি, তাই আমরা এবার গুণ করব। কার সঙ্গে? 1000-এর সঙ্গে গুণ করব। কত কিলোগ্রাম বলেছে? 1 কিলোগ্রাম বলেছে, তাই 1 কিলোগ্রাম ইন্টু 1000 মানে 1000ই আসবে। তাহলে 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। তারপরে দেখো আছে 60 ডিগ্রি কোণটি কী ধরনের কোণ? এটি হবে সূক্ষ্ম কোণ। এবার চলে যাই ঝদাগে। বলেছে 850 পয়সা সমান কত টাকা কত পয়সা? তোমরা দেখো বলেছে 8050 পয়সা। দেখো এখানে পয়সায় দিয়েছে, চেয়েছে কত টাকা কত পয়সা। আমরা জানি 1 টাকা সমান আমাদের 100 পয়সা। তাহলে আমরা এই 100 পয়সা দিয়ে আমাদের যেটা দিয়েছে সেটা ভাগ করলেই আমরা পেয়ে যাব 800 বিয়োগ করলে শূন্য, এদিকে একটা শূন্য উঠে যাবে। তাহলে দেখো এখানে 80, তাহলে এটা 80 টাকা হবে, আর এখানে 50 যেটা পড়েছে এটা পয়সা, তাহলে হবে 80 টাকা 50 পয়সা। এবারে দেখো বলেছে ব্যাস ব্যাসার্ধের কত গুণ। ব্যাস বলেছে ব্যাসার্ধের কত গুণ, তাহলে ব্যাস যা হবে ব্যাসার্ধ তার হাফ হবে, তাহলে ব্যাসার্ধের দ্বিগুণ হবে ব্যাস। এবার 2 দাগে দেখো, 2-এর বলেছে সবচেয়ে ছোট কোন সংখ্যা 5 এবং 6 দ্বারা বিভাজ্য। বলেছে যে এমন একটা সংখ্যা যেটা 5 দ্বারাও ভাগ যায় 6 দ্বারাও ভাগ যায়, সেই সংখ্যাটা কি? দেখো 5-এর নামটা পড়ে দেখো, 5 5 25, কিন্তু 6 তো 25 যায় না, কিন্তু 5 6 30, 5 6 30, 6-এর নামটা পড়লেও 5 6 30, আর 30 লিখলাম। এই 30 5 দিয়েও যাচ্ছে, 5 6 30, আর 6 দিয়ে গেলেও 5 6 30, তাহলে ছোট সংখ্যা হলো 30। তারপর খদাকে বলেছে লোক সংখ্যা অপরিবর্তিত থাকলে কাজের পরিমাণ যদি বাড়ালে সময় ড্যাশ লাগবে। বলছে লোক সংখ্যা মানে যে কাজটা করবে তার লোক সংখ্যা একই রকম থাকবে, অপরিবর্তিত মানে কোনো পরিবর্তন হবে না, একই থাকবে, কিন্তু কাজের পরিমাণটা আরও বাড়িয়ে দেবে। তাহলে কি সময় কি বাড়বে না কমবে? সময় তো বাড়বে, কারণ লোক তো একই রয়েছে, তাই সময় বাড়বে। এরপরে দেখো লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, মানে এরপরে বলেছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো 120/144। এটাকে কেটে ছোট করতে হবে। এই সংখ্যাটাকে আমরা ছোট করব, তাহলে উপরে যেই সংখ্যা দিয়ে কাটবো নিচেও আমাদের সেই সংখ্যা দিয়েই কাটতে হবে। দেখো এটা কিন্তু 12 দিয়ে যাচ্ছে, 12কে 12 আর 0 হয়ে গেলে মানে 12 10 হচ্ছে 120, তাহলে এটাও হবে 12কে 12, যদি ওকে 12 দেওয়া হয় তাহলে রয়েছে 14, তাহলে আরও 2 ফেরত দিল, তাহলে 2 ফেরত দিলে হলো 24, তাহলে 12 দুগুণী 24। তোমরা যদি না বুঝে থাকো তোমাদের ভাগের আকারে দেখো দেখিয়ে দিই। দেখো যদি আমরা 12 দিয়ে দিতাম তাহলে কি হতো, 12কে 12 দিতে পারতাম, তাহলে দেখো 14কে যদি আমরা 12 দিই তাহলে আমাদের তো বিয়োগ করতে হবে। 14 থেকে যখন 12 বিয়োগ করব তখন আমাদের হচ্ছে 2 থাকে, আর এখানে 4, এই যে 24, সেই 24-এর কথাটাই বললাম। যদি আমরা 12 দিয়ে কাটি, এখানে দেখো 14 মানে 144, প্রথমে মনে করবো যে 14 আছে, তাহলে আমরা 12কে 12 দিতে পারবো। যদি 14কে 12 দেওয়া হয় তাহলে আমাকে তো 2 ফেরত দেবে, তাহলে এই 2 হচ্ছে এই যে এই 2-এর কথা বলা হয়েছে। এই 2 যদি থাকে তাহলে এটা তো কেটে গেল, তাহলে আর পড়ে থাকে 2, 2 আর 4-এ তো 24, পাশাপাশি মানে 2 আর 4 24, তাহলে আবার 12 নামটা বললে 12 দুগুণী 24, তাহলে আমাদের উত্তর হবে এই যে 12। এখন দেখো 12 দুগুণী 24, এই যে মিলে গেল 12 দুগুণী 24, উত্তরটা 12 আসলো। সেই 12টাই আমরা একেবারে এখানে কাটাকুটি করলাম। এটাও তাই 12কে 12, আর এই যে 0 রয়েছে 0 উপরে চলে গেল। আবার এটা এই 12 আর উপরে 10 আছে, এটাকে আবার কেটে আরও ছোট করব, যতক্ষণ আমাদের কাটতে পারবো আমরা ততক্ষণই কাটবো। দেখো এটাকে কিন্তু 2 দিয়ে যাচ্ছে, 5 দুগুণে 10, আর এটা 6 দুগুণে 12, তাহলে আমাদের কত আসলো 5/6। এবার দেখো ঘদাক 16 টাকায় 500 গ্রাম চিনি পাওয়া যায়, 3 কিগ্রা চিনির দাম কত? দেখো প্রথমে দেখো
এখানে বলেছে 500 গ্রাম চিনি কিন্তু 16 টাকায় পাওয়া যায়। তাহলে আমাদের 3 কিগ্রা চিনির দাম কত সেটা বের করতে হবে। দেখো এটা যদি গ্রামে থাকে তাহলে 3 কিগ্রাকেও আমরা আগে গ্রামে নিয়ে আসবো। তাহলে দেখো 3 কিগ্রা সমান কত গ্রাম সেটা আগে আমরা বের করে নেব। 3 কিগ্রা সমান কত গ্রাম? দেখো তোমাদেরকে এরকম একটা অঙ্ক করিয়েছিলাম না, 1 কিগ্রা সমান কত গ্রাম? 1000 গ্রাম। এটা তো তোমরা বুঝেছো আশা করি। তাহলে 3 কিগ্রা সমান কত গ্রাম হবে? 3000 গ্রাম হবে। 1000-এর সঙ্গে 3 গুণ করলে 3000 গ্রাম। তাহলে আমরা লিখতে পারি তো যে 500 গ্রাম। এবার তো আমরা গ্রামে পেয়ে গেলাম। তাহলে এটা তো প্রথমে বলেছে যে বলেই দিয়েছে যে 500 গ্রাম চিনির দাম কত বলেছে? 500 গ্রাম চিনির দাম 16 টাকা। তাহলে আমরা লিখব যে 16 টাকা। তাহলে 1 গ্রাম চিনির দাম আমরা বের করতে পারবো। 1 গ্রাম চিনির দাম হবে 16/500। তাহলে এবার তো আমরা 3000 গ্রাম চিনির দাম বের করতে পারবো। 3 কিগ্রা মানে 3000 গ্রাম। 3000 গ্রাম চিনির দাম কত? 16/500 গুণ 3000। দেখো ওপর নিচ তো কাটাকুটি যায়, তাহলে এখান থেকে 2টো শূন্য আর এখান থেকে 2টো শূন্য আমরা কেটে দিলাম। এবার 5 দিয়ে 30কে কাটাকুটি যায়, 5 6 30। তাহলে পড়ে রইল এবার 16 গুণ 6। 16 আর গুণ করো, 16-র সঙ্গে 6কে গুণ করো, 6 16 96। 96 টাকা। তাহলে উত্তরটা লিখবে যে 3 কিগ্রা চিনির দাম 96 টাকা। এবার দেখো উমদাগে বলেছে অপকৃত ভগ্নাংশে পরিণত করো। অপকৃত ভগ্নাংশ মানে কি? দেখো এটাকে আমাদেরকে ভেঙে দেখাতে হবে। 15-র সঙ্গে 8-এর কী সম্পর্ক? গুণ সম্পর্ক। তারপরে যেটা পাবো তার সঙ্গে এই 3কে আমরা যোগ করব। চলো আমরা অঙ্কটা খাতায় করে দেখাচ্ছি। দেখো গুণ করব 15-র সঙ্গে 8, 5 8 40, 0 হাতে 4, 8 ওকে 8 আর 4 হবে 12। যেহেতু ওপরের সংখ্যা এবার গুণ এবার দেখো আমরা গুণ করে পেয়েছি 120। তারপরে কী আছে? ওপরে 3 আছে, এই 3কে কী হয়? যোগ করতে হয়। এই 3কে যোগ করলে আমাদের হবে 123। তাহলে 123 হচ্ছে আমাদের উপরের সংখ্যাটা পেলাম 123। আর হর 8 আছে, 8ই থাকবে। আমাদেরকে লব বানানোর জন্য কি করতে হলো? গুণ করতে হলো, তারপরে যোগ করতে হলো, তারপরে আমরা লব পেলাম 123। দেখো হর থেকে লব কিন্তু এবার বড় হয়েছে, তাই জন্যই কিন্তু এটা অপকৃত ভগ্নাংশ। যদি ওপরে ছোট নিচে বড় হতো তাহলে সেটা হতো প্রকৃত ভগ্নাংশ। পরের অঙ্কটি দেখো 3/5 এবং 4/7-এর মধ্যে কোনটি বড় এবং কোনটি ছোট? দেখো 3/5 আর 4/7 এখানে হচ্ছে হর কোনগুলো? নিচের সংখ্যাগুলো হর কি আছে? 5 আর 7। 5 আর 7-এর কী করতে হবে? লসাগু করতে হবে। এবার এই 5 আর 7কে আমরা লসাগু করব। লসাগু করার জন্য আমাদের এমন একটা সংখ্যা লাগবে যেটা দুটো সংখ্যার সঙ্গেই ভাগ করা যায়, কিন্তু এমন তো কোনো সংখ্যা নেই, সেটা শুধু 1 দিয়েই এই দুটোকে ভাগ যায়। যখন ভাগ যাবে না তখন আমরা কি করব? এই দুটোকে গুণ করে দেবো। তাহলে আমাদের এই দুটো গুণ করলে কত হবে? 5 7 35। তাহলে আমাদের লসাগু হবে 35। এবার দেখো 35 কীভাবে আমরা বানাবো সেটাই আমরা এবার দেখব। দেখো এখানে 5-এর সঙ্গে কত গুণ করলে তাহলে 35 হলো? 7 গুণ করে 35 হলো, তাহলে 7। তাহলে নিচে যদি আমরা 7 দিয়ে গুণ করি, উপরেও আমাদের 7 দিয়ে গুণ করতে হবে। এটাও তাই, আমরা লিখে নিলাম সংখ্যাটা। এবার দেখো 7-এর সঙ্গে তাহলে কত গুণ করলে আমরা 35 পেলাম? 5। তাহলে এখানেও 5, উপরেও 5। এবার দেখো আমাদের জানি নিচে 35 তো দুটোর মধ্যেই হবে, এরও 35 হবে, এরও 35 হবে, কিন্তু উপরের সংখ্যাটা গুণ করলে তো 35 হবে না। 3 7 হবে 21, আর এদিকে হবে 4 5 20। তাহলে এখানে দেখো বড় কে? 35টা বড় আর 20/35টা কিন্তু ছোট। তাহলে এখান থেকে দেখে আমরা বিচার করব যে কে বড়। তাহলে আমাদের বড় সংখ্যা হলো 3/5। তাহলে বড় চিহ্ন হয় এরকম, আর 4/7 হচ্ছে ছোট। 180 ডিগ্রি কোণকে কি কোণ বলে? ছবি এঁকে দেখাও। 180 ডিগ্রি হলো সরল কোণ। ছবিটা দেখো, আমরা যদি একটা লম্বা সরল রেখা নিই, এর সাহায্যে একটা সরল রেখা আঁকলাম, এবং এখান থেকে কম্পাসের সাহায্যে আমরা যদি বৃত্তচাপ আঁকি, তাহলে এখানে কম্পাস বসিয়ে আমরা বৃত্তচাপ আঁকলে আমাদের এরকম হবে। তারপর এখান থেকে আমরা 60 ডিগ্রি, তারপর এখান থেকে আবার কাটলে 60, আর এখান থেকে আবার কাটলে 60। তার মানে 60 করে 3 বার হলে 3 6 18, তার মানে এটা হবে 180 ডিগ্রি।
এরপরে দেখো 3 দাগে চলে যাই। 3-এর ক দাগে বলেছে স্থূলকোণ কাকে বলে, ছবি এঁকে দেখাও। ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট কোণকে কিন্তু স্থূলকোণ বলে। চলো এবার আমরা একটু এঁকে দেখাই। আমরা স্কেলের সাহায্যে একটা সরলরেখাংশ আঁকলাম। এবার আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে বৃত্তচাপ এঁকে নেব। এবার দেখো যেখান থেকে আমরা এঁকেছি ঠিক সেখান থেকেই আমরা এখানে কাটবো। এবার এখান থেকে আমরা এখানে কাটবো। আমরা এখান থেকে এতটা কেটেছি, এটা হলো 60 ডিগ্রি। এখান থেকে আমরা আবার এতটা কাটলাম, এটা হলো 100। এই রেখাংশটা থেকে আমরা এদিকে কাটবো, আবার এই দিক থেকে আমরা এদিকে কাটবো। এখান থেকে যদি আমরা এটা মিলিয়ে দিই, আমরা যদি এখান থেকে সমখণ্ডিত করি তাহলে এটা আমাদের 90 ডিগ্রি হবে। কিন্তু আমরা তো 90 ডিগ্রি আঁকবো না, তাহলে আমাদের 90 থেকে বেশি আঁকতে হবে। 90 ডিগ্রি থেকে বেশি মানে আমরা 120 ডিগ্রি আঁকতে পারি। তাহলে দেখো 90 থেকে এর দূরত্ব, চাঁদার সাহায্যে তোমরা মেপে দেখো, এটা যদি আমাদের 90 ডিগ্রি হয়, এখান থেকে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এখান থেকে এটা হবে 120 ডিগ্রি। দেখো আমরা যেখানে ছেদ করেছিলাম এখান থেকে এটা যদি আমরা সমখণ্ডিত করে দিই তাহলে এটা আমাদের কিন্তু 120 ডিগ্রি হবে। আমাদের এই 120 ডিগ্রিটাই লাগবে। তাহলে এটা 180 ডিগ্রি থেকে ছোট আর 90 ডিগ্রি থেকে বড় হয়ে যাবে। এটার নাম দেবো এ, সি, এটা বি। এরপরে বলেছে বাহুভেদে ত্রিভুজ কয় প্রকার ও কী কী। বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার। একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ আর বিষমবাহু ত্রিভুজ। পরেরটি দেখো বলেছে 4 সেমি ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করো। এখানে দেখো আমরা 4 সেমি একটা ব্যাসার্ধ এঁকে নিলাম। এবার এখানে একটা আমাদের ইচ্ছে মতো সরলরেখাংশ এঁকে নিয়েছি। এবার এখান থেকে আমরা 4 সেমি পেন্সিল কম্পাসের সাহায্যে মেপে নেব। এবার ঠিক এখান থেকে আমরা 4 সেমি থেকে আমরা এখানে বৃত্তচাপ এঁকে নেব। দেখো এটা আমাদের 4 সেমি একটা ব্যাসার্ধ হলো। ব্যাসার্ধ থেকে ব্যাস হচ্ছে তার দ্বিগুণ হয়, তাহলে পুরোটা হলো আমাদের ব্যাস। এই ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ হলো 4 সেমি, তাহলে তার দ্বিগুণ হচ্ছে ব্যাস, সেটা 4 সেমি। 8-এর থেকে হাফ করলে হচ্ছে 4 সেমি হয়। তাহলে এখান থেকে দেখো হাফ আমরা করলাম, এটা হলো 4 সেমি। এটা হলো এ, এখান থেকে বি, আর এটা হচ্ছে ও। তাহলে এবার আমরা লিখে নিব যে সুতরাং ও কেন্দ্রীয়, এর পুরোটা হচ্ছে ও কেন্দ্রীয় ব্যাসার্ধ, পুরোটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত। তার ব্যাসার্ধ 4 সেমি। পরেরটি দেখো 4 সেমি আর 5 সেমি এবং 6 সেমি রেখাংশ দিয়ে ত্রিভুজ অঙ্কন কি সম্ভব, যুক্তি দাও। ঘদাগে বলেছে 4 সেমি, 5 সেমি ও 6 সেমি রেখাংশ দিয়ে ত্রিভুজ অঙ্কন কি সম্ভব, যুক্তি দাও। আমাদের ত্রিভুজের কিছু নিয়ম আছে, তোমরা জানো। দেখো এখানে লিখেছি ত্রিভুজের যে কোনো দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহুর থেকে বড় হতে হবে। দেখো এখানে আমাদের দিয়েছিল 4, 5, 6। এবার দেখো আমরা 4 যোগ যদি 6 এই দুটো যোগ করি তাহলে আমাদের 10 হবে। তাহলে দেখো তৃতীয় যে আরেকটা বাহু থাকবে সেটা কিন্তু তার থেকে, তৃতীয় বাহুর থেকে সেই দুটো বাহুর সমষ্টি কিন্তু বড় হলো। তারপরে দেখো আমরা যদি 6 আর 5 নিই তাহলেও 11 হচ্ছে। তাহলে কি আরেকটা যে তৃতীয় বাহু হবে তার থেকেও এই দুটো বাহুর সমষ্টি বড় হবে। এখানেও তাই, এটাও যোগ করলে হচ্ছে আমাদের 9 হচ্ছে। আর তাহলে 6, এটা হচ্ছে তৃতীয় বাহু, তাহলে তৃতীয় বাহু থেকে এই দুটো বাহু মানে যে কোনো দুটো বাহু আমাদের হচ্ছে যোগ করলে তার তৃতীয় থেকে বড় হচ্ছে। অথবা যে কোনো দুটি বাহুর অন্তর্ফল যদি আমরা করি তাহলেও তৃতীয় বাহু থেকে ছোট হতে হবে। তাহলে এটাও আরেকটা ত্রিভুজের ধর্ম, যেটা দেখো 6 আর 4 যদি আমরা বিয়োগ করি আমাদের 2 পাবো। তাহলে দেখো তৃতীয় বাহু থেকে এদের অন্তর্ফল কিন্তু ছোট। এটাও বিয়োগ করার পরে 1 এসছে, দেখো তৃতীয় বাহু থেকে ছোট। 5 থেকে 4 বিয়োগ করলে 1 হয়, তাহলে 6 থেকে 1 ছোট। তাহলে আমরা লিখবো যে হ্যাঁ ত্রিভুজটি আঁকা সম্ভব। এরপরে দেখো 4-এর ক দাগে সরল করো। চলো সরলটা আমরা করে নিই। সরলের নিয়ম তোমরা জানো যে বন্ধনীর কাজ আগে করতে হয়, প্রথম ফার্স্ট ব্র্যাকেট, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট। তাহলে দেখো আমাদের
তাহলে প্রথমে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে। তাহলে 2 থেকে 1 গেলে আমাদের থাকে 1, 3 বিয়োগ 1। তারপরে দেখো এখনও ফার্স্ট ব্র্যাকেটের কাজ এখনও চলছে, তাহলে 3 থেকে 1 বিয়োগ করলে থাকে 2। এবার দেখো সেকেন্ড ব্র্যাকেটে চলে এসেছি। ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয়ে গেছে, এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। সেকেন্ড ব্র্যাকেটে দেখো আমাদের হচ্ছে 5 বিয়োগ 2 গুণ 2 রয়েছে। আমাদের যেহেতু ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ করতে হয়। এখানে যেহেতু গুণ আছে, গুণটা আগে করব। এবার দেখো 2 দুগুণে 4, এই যে 4, আর এই 5 বিয়োগ 4 রইলো। তো এবার দেখো আমাদের সেকেন্ড ব্র্যাকেট চলে এসে, এবার সেকেন্ড ব্র্যাকেটে এবার দেখো এখানে সেকেন্ড ব্র্যাকেটে রয়েছে 5 বিয়োগ 4, তাহলে এর কাজটা এবার করব। 5-এর থেকে 4 চলে গেলে 1 থাকে। এবার আমাদের দেখো থার্ড ব্র্যাকেট চলে এসছে। এবার থার্ড ব্র্যাকেটে বিয়োগ করলে হয় 7। এবার দেখো এবার এখান প্রথম থেকে এদিকে দেখি যেটা এবার দেখো থার্ড ব্র্যাকেটের কাজ করব। থার্ড ব্র্যাকেটে আছে 8 বিয়োগ 1, তাহলে বিয়োগ করলে হবে 7। দেখো 56 ভাগ 4 গুণ 7। এবার দেখো গুণটা আমরা আগে করে নেব। 4 7 হয় 28। দেখো গুণ করলে 28 হবে, আর ভাগ করলে 2 হবে। নির্ণয় সরলফল 2। কথাকে দেখো, রাস্তা তৈরি করতে 16 জন লোককে 10 দিনে কাজের জন্য 3200 টাকা দিতে হয়। 24 জন লোক 8 দিন কাজ করলে কত টাকা দিতে হবে? দেখো প্রথমে আমাদের সমস্যাটি লিখে নিতে হবে। যেটা জন্মে ছিল সেটা লোক, আর দিনে ছিল সময় আর টাকা। বলেছে আমাদের 16 জন লোক 10 দিনে, তাহলে আমরা এখানে লিখব 16 জন লোক 10 দিনে কত টাকা? 3200 টাকা। তারপরে বলেছে 24 জন লোক 8 দিনে। এবার দেখো সময় কিন্তু কমে গেছে, লোক সংখ্যা কিন্তু বেড়ে গেছে। 24 জন লোক এবার হচ্ছে 8 দিনে কত টাকা করে সেটা আমাদের বের করতে হবে। এবার দেখো আমাদের সম্পর্ক নির্ণয় করতে হবে। দেখো আমরা যদি দিন সংখ্যাকে বাদ দিয়ে লোক সংখ্যা আর টাকাটা হিসেব করি, দেখো লোক সংখ্যা প্রথমে ছিল 16 জন, টাকা দিতে হয়েছে 3200 টাকা। এবার যখন লোক সংখ্যা বেড়ে গেল, তাহলে টাকা কি কমবে? টাকাও তো বাড়বে। তাহলে দেখো লোক সংখ্যা বাড়লে টাকার পরিমাণও কিন্তু বেড়েছে। তাহলে আমরা এখানে লিখব, তাহলে দুটোই আমাদের বেড়েছে। আমাদের যদি দুটোই বাড়ে তাহলে আমাদের কি সম্পর্ক হয়? সরল সম্পর্ক হয়। তাহলে এখানে আমরা লিখব যে লোক সংখ্যার সঙ্গে টাকার সরল সম্পর্ক। এবার দেখো আমাদের লোক সংখ্যাটাকে সরিয়ে এবার দিন সংখ্যা আর টাকার সঙ্গে সম্পর্ক করতে হবে। দেখো প্রথমে কিন্তু 10 দিন, 10 দিনে 3200 টাকা দিতে হয়েছে। এবার দেখো সময় কিন্তু কমে গেছে, সেখানে কিন্তু 2 দিন কমে গিয়ে 8 দিন হয়ে গেছে। তাহলে এবার যদি সময় কমে যায় তাহলে টাকাও নিশ্চয়ই কম দিতে হবে। তাহলে দুটোই কমেছে, তাহলে এটাও কিন্তু সরল সম্পর্ক হলো। তাহলে লিখবো যে টাকার সঙ্গে সময়ের সরল সম্পর্ক। তাহলে এবার আমরা লিখব 16 জন লোক 10 দিনে পাবে 3200 টাকা। তাহলে একদিনে পাবে, তাহলে একজন লোক, আমরা একদিন ধরি, একদিনে পাবে 3200 ভাগ 16। এবার দেখো একদিনে বলেছে, তাই জন্য কিন্তু এবার দেখো 10 দিনে যদি 3200 টাকা পায় তাহলে একদিনে নিশ্চয়ই কম টাকা পাবে। তাহলে এখানে হচ্ছে 10 নিচে গুণ হবে। এবার 24 জন লোক একদিনে 3200 গুণ 24 ভাগ 16 গুণ 10। এবার দেখো বইতে আমাদের বলেছিল 24 জন লোক 8 দিনে কত টাকা পাবে। দেখো একদিনে যদি আমাদের কম টাকা পায় তাহলে 8 দিনে বেশি টাকা পাবে। তাহলে আমাদের কি করতে হবে? গুণ করতে হবে 16 গুণ 10।
এবার আমাদের কাটাকুটি করতে হবে। আমরা এখান থেকে একটা শূন্য, এখান থেকে একটা শূন্য কেটে দিলাম। এবার 16 দিয়ে যদি আমরা কাটি, 16 দুগুণি 32, আর এখানে শূন্যটা চলে যাবে। তাহলে আমাদের থাকে 20, 28 আর হচ্ছে 8। তাহলে আমাদের থাকে 20, 24 আর 8। এই সবগুলোকে একসঙ্গে গুণ করলে, চলো আলাদা জায়গায় গুণ করি, আলাদা জায়গায় গুণ করে নাও। গুণ করে আমাদের এসছে 3840 টাকা। উত্তরে লিখব, সুতরাং 24 জন লোক 8 দিনে 3840 টাকা পাবে। পরের অঙ্কটি দেখো, দুটো সংখ্যার যোগফল 2420 এবং তাদের বিয়োগফল 1224 হলে সংখ্যা দুটি কী কী? প্রথমে দেখো, দুটো সংখ্যার যোগফল যেটা বলে দিয়েছে আর বিয়োগফল যেটা বলে দিয়েছে, এই দুটো সংখ্যাকে আমরা যোগ করব। যোগ করে যা পাবো সেটা 2 দিয়ে ভাগ করব, আর একবার আমরা এই দুটো সংখ্যাকে বিয়োগ করে যেটা পাবো সেটা 2 দিয়ে ভাগ করব, তাহলেই আমরা দুটো সংখ্যা পেয়ে যাব। চলো অঙ্কটা আমরা করে দেখি। 2420 যোগ 1224 যোগ করলে আমরা পাবো 4, 2 2 4, 4 আর 2 6, আর এখানে থাকে 3, 3644। এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 2 ওকে 2, বিয়োগ করলে 1 আর 6, 8 দুগুণি 16, 4, 2 দুগুণি 4, আবার 4 নামলো, 2 দুগুণি 4। তাহলে একটা সংখ্যা পেলাম আমরা 1822। এবার বিয়োগ করে দেখি, বিয়োগ করলে 4, 10 ধরলে 6, হাতে 1, 3, 12 ধরলে 9, হাতে 1, এটা হয়ে যাবে 3। তো 4 থেকে 3 চলে গেলে 1, আর এদিকে 2 থেকে 1 গেলে 1। এটাকে আমরা আবার 2 দিয়ে ভাগ করব। 5 দুগুণে 10, বিয়োগ করলে থাকে 1, 9 দুগুণে 18, বিয়োগ করলে 1, 16, 8 দুগুণে 16। তাহলে দেখো, একটা সংখ্যা হচ্ছে 1822, আরেকটা সংখ্যা হচ্ছে 598। তাহলে আমরা লিখব যে সংখ্যা দুটি 1822, 598। পরের অঙ্কটি দেখো, একটি বাঁশের 2-এর 13 অংশ লাল, 1-এর 3 অংশ সবুজ ও 8-এর 39 অংশ হলুদ রং করা হলো, কত অংশ রং করা বাকি আছে? এই ধরনের অঙ্ক তোমরা সেকেন্ড ইউনিট টেস্টেও করেছো। চলো অঙ্কটি করে দেখি। এখানে দেখো, মোট অংশ কিন্তু আমাদের বলে দেয়নি যে বাঁশ মোট কত অংশ। তাহলে আমরা ধরে নেব যে, ধরি মোট অংশ 1। রং করা হয়েছে কতটা? রং করা হয়েছে, ধরো এই একটা বাঁশ, এই বাঁশের মধ্যে দুই অংশ, এই টোটাল বাঁশটার মধ্যে 2-এর 13 অংশ এখানে লাল রং করেছে, এখানে সবুজ রং করেছে, এখানে হলুদ রং করেছে। তাহলে এই যে রঙগুলো করা হয়েছে, এই রঙগুলো মোট কত রং করা হয়েছে সেগুলো তাহলে আমরা একসাথে যোগ করব। তাহলে যা যা রং করা হয়েছে সেই সংখ্যাগুলোকে আমরা একসাথে যোগ করব, যোগ করে দেখব যে কত অংশ আমাদের রং করা হয়েছে। যোগ 8, এই অংশগুলো আমাদের হচ্ছে রং করা হয়েছে। 13, 3, 29। আমাদের তো যোগ করতে গেলে আমাদের আগে লসাগু করতে হবে। 13, 3, 39 লসাগু করলে কত হয়? দেখো, 13, 3, 39, এটাকে কত দিয়ে যাবে? এটাকে 13 দিয়ে যাবে, 13কে 13, আর 3 13 39, আবার এটাকে 3 দিয়ে 2 দিই, 3কে 3, 3 13 আর 39। তাহলে আমাদের লসাগু এসে 39। তাহলে 3 13 39, 3 দুগুণে ওপরে 6। তারপরে দেখো এখানে 3 13 39, তাহলে ওপরে 13 সঙ্গে 1 গুণ, তাহলে 13কে 13, আর 39 ওকে 39, তার মানে 8-এর সঙ্গে 1 গুণ, 8 ওকে 8। তাহলে এগুলো টোটাল একসাথে যোগ করলে 6, 13 আর 8 যোগ করলে কত হবে? 8, 6, 7, 8, 9, 6, 27, 27/39।
দেখো তাহলে এই 27/39 এই অংশটা হচ্ছে আমাদের রং করা হয়েছে, কিন্তু আমাদের মোট যে অংশ সেটা হচ্ছে এক অংশ। তাহলে এই যে টোটাল যে এক অংশ, এই টোটাল অংশটা থেকে আমাদের হচ্ছে এতটা রং করা হয়ে গেছে, এই এতটা রং করা হয়ে গেছে। তাহলে বাকি যে অংশটা রয়েছে সেটা আমাদের বের করতে হবে। তাহলে লিখবো যে সুতরাং কি বলেছে আমাদের, বলেছে যে বাকি আছে, সুতরাং বাকি আছে, আমরা এই এক অংশ থেকে যতটা রং হচ্ছে ততটা বিয়োগ করলেই যতটা রং হয়নি আমরা সেটা পেয়ে যাবো। তাহলে দেখো এখানে কিছু নেই মানে এক ধরবো, তাহলে 1 আর 39 লসাগু নিশ্চয়ই 39ই হবে। তাহলে 39কে 39, তাহলে 39-এর সঙ্গে আবার ওপরের 1 যদি গুণ করা হয় তাহলে আবার 39 হবে, বিয়োগ আর 39কে 39, তাহলে 27 থাকবে। তাহলে 39 থেকে 27 বিয়োগ করো, বিয়োগ করলে দেখো কত হয়, 9 থেকে 7 চলে গেলে থাকে 2, আর 3 থেকে 2 চলে গেলে থাকে 1, তাহলে 12/39। এটাকে 3 দিয়ে কাটাকুটি দেয়, 3 4 12, 3 ওকে 3, 3 3 9 13, 4 13 অংশ। তাহলে লিখবো রং করা বাকি আছে 4 13 অংশ।